দিয়ে দিয়েছিলেন যে ওই গাছের কাছে যেও না, খুব বড় কিছু না, একটা কথা বলা হয়েছিল গাছের কাছে যেও না। কিন্তু কানের কাছে যদি সবসময় কেউ জ্ঞানর জ্ঞানর করে তার দ্বারা মানুষ প্রভাবিত হয়। শয়তান এই কাজটাই করেছে। তো শেষ পর্যন্ত মানুষ ভুল করে বসলো, এবং ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর একটু নিশ্চয়ই বেজার হয়েছেন, বিরক্ত হয়েছেন। আবার যখন সে অনুতপ্ত হলো তখন আল্লাহ রহমানুর রহিম তাকে শিখিয়ে দিলেন কিভাবে দোয়া চাইতে হবে, কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং সেইভাবে ক্ষমা প্রার্থনা করার পর আল্লাহ তাকে মাফ করে দিলেন। এরপরে আয়াত আসলো কুল নাহাবিতু মিনহা জামিয়া, তোমরা একযোগে নেমে যাও। অনেকে এটার সাথে মিলায় যে নিশ্চয়ই আল্লাহ মাফ করেন নাই, এই জন্য তো জান্নাত থেকে পৃথিবীতে পাঠাই দিস। এটা তো হইতে পারে না। মাফ করার পরে কি পানিশমেন্ট হইতে পারে? হইতে পারে না। তাকে যে পাঠাবেন এই ঘোষণা তো আগেই দেওয়া হয়েছে। ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু আগে থেকে ডিক্লেয়ার। সুতরাং সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য তিনি আসছেন। এর আসার পরে আদম, হাওয়া এবং কুল নাহবিতু মিনহা জামিয়া, শয়তানও আছে এর ভিতরে। শয়তান কেন আছে? কারণ হলো যে ওই ফাইটটা না হলে, ফুটবল খেলা তো এক পক্ষ হয় না, ঠিক আছে? দুই পক্ষ লাগে না? দুই পক্ষ লাগে। দুই পক্ষ হইলে গোল হবে, গোল হইলে তো আপনি পুরস্কার দিতে পারবেন। শুধু এক পক্ষ নেমে যদি মেসি 100টা গোল করে আপনি পুরস্কার দিবেন, আরেক পক্ষ নাই, তাহলে কিসের কৃতিত্ব, কিসের সহ্য, কিসের বীর্য, কিসের দক্ষতা? না, এটা প্রমাণ হয় না। দুই পক্ষ থাকতে হবে। এই জন্যই দুই পক্ষ আসলো। এখন আদম আলাইহিস সালাম কোথায় নামলেন? তাকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পাহাড়। যারা শ্রীলঙ্কা গিয়েছেন নিশ্চয়ই সেটা ভিজিট করেছেন। সেখানে নামার পরে সেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট তাফসীরের ভিতরে এটা পাবেন, এবং বাইবেলের ভিতরে, তাওরাতের ভিতরে এটা আছে। আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সেখানে অঙ্কিত আছে, যেটির দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি। তাহলে কত লম্বা মানুষ ছিলেন তিনি? পায়ের দৈর্ঘ্য আমাদের হলো 1 ফুট, ওনার হলো 5 ফিট 7 ইঞ্চি। তো উনি পাহাড় থেকে নামলেন। নেমে এসে তিনি তার সঙ্গিনীকে খুঁজছেন। সমস্ত শ্রীলঙ্কা খুঁজলেন, পেলেন না। এরপরে সাগরের উপকূলে আসলেন, না, পেলেন না। এরপরে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত আসার সময়, দক্ষিণাত্র আসার সময় ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে। আপনার যারা ভূগোলের সম্পর্কে আগ্রহ আছে তারা দেখবেন যে এই দ্বীপপুঞ্জগুলোর নাম দেওয়া হয়েছে অ্যাডামস ব্রিজ, আদমের সেতু। তো এই সেতুগুলা পার হয়ে তিনি আসলেন দক্ষিণাত্র ইন্ডিয়া, খুঁজলেন, পেলেন না। এরপরে চলে গেলেন হিন্দুকুশ পর্বতমালা পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে। আর ওদিকে আমাদের আদিমা, যার নাম কি, তিনি নামলেন সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ জায়গায়। সেই জায়গাটার নাম হলো জিদ্দা। আপনারা যারা হজ উমরাতে যান ওখানে নামতে হয় আপনাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জিদ্দা হলো একটা আরবি শব্দ, যেটার বাংলা হচ্ছে, আপনারা যারা ক্লাস 10-এ আরবি পড়েছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাড়াও জেনারেল লাইনে যারা ক্লাস 10 আরবি পড়েছেন, সেখানে এই শব্দটা ছিল। জিদ্দাতুন মানে হলো দাদি, অর্থাৎ তিনি ছিলেন আমাদের গ্র্যান্ড মাদার, সবচাইতে আদিমা। এই জন্য ওই এলাকাটার নাম তার নামে, তার পদবী অনুযায়ী হয়ে গেল জিদ্দা। এরপর উভয়কে খুঁজছেন। ওনার ডিউরেশন কিন্তু কম। ওনাকে সৌদি আরব থেকে সৌদি আরবে খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আর ইনি শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ হয়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছেন। দুজনের কাজের পরিধি এর থেকে বোঝা যায়। পুরুষের দায়িত্ব আর মহিলার দায়িত্ব কিন্তু সমান না। অবশেষে তাদের সাক্ষাৎ হয়ে গেল একটা গুরুত্বপূর্ণ জায়গায়, আরাফা। আরাফা আরেকটি আরবি শব্দ, যার অর্থ কি? পরিচয় জায়গা বা মিলনস্থল। মিলনস্থল যেহেতু মানে একটা সিনেমার মতো আর কি। সিনেমার যেটাকে বলে শেষ প্রান্তে গিয়ে যেরকম নায়ক নায়কের মিল হয়ে যায়, এরকম মিল হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। জি, তো এই যে সাক্ষাৎ, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরাফা হলো, যেহেতু সাক্ষাৎ হলো, জায়গাটার নাম হয়ে গেল আরাফা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সামগ্রিক চিত্রটাকে, এটা আবার হজের অনুষঙ্গ করে দিয়েছেন, যাতে করে এটা মানুষ মানে ইয়ার আফটার ইয়ার এটাকে যেন স্মরণ করে। অর্থাৎ ফ্যামিলি যে ট্রেডিশন, এই যে মিলনাত্মক বিষয়টা, এটা যেন তার প্র্যাকটিসের মধ্যে রাখে, এই জন্য হজের মধ্যে ঢুকাই দিয়েছেন। আরাফা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ না হজে? আচ্ছা, তাহলে এই শুরু হলো পৃথিবীর প্রথম পরিবারের যাত্রা। এখন আসতেছে প্যারেন্টিং এর প্রশ্ন। আমরা মানুষ ছাড়া আর বাকি সব প্রজাতি, প্রাণীকুল, তারা কিন্তু প্যারেন্টিং করে।
শুধুমাত্র আমরা করি না, আমরা একটু অবসর নিয়েছি কারণ আমরা চাকরি বাকরি করি, অফিস আদালত আছে। প্রাণীকুলের তো আর অফিস নাই, কি বলেন? কোর্টটাই পরে আমরা অফিসে যাই, ওরা তো যায় না। আমাদের মোবাইল আছে, অনেক ফোন আসে, সেগুলো ধরতে হয়, অনেক কিছু, অনেক ব্যস্ততা। কিন্তু ওই প্রাণীকুলের ব্যস্ততা নাই, যার ফলে তারা ফুল টাইম প্যারেন্টিং করে। আর আমরা হাফ টাইম অথবা এটা অন্যের উপরে ডেলিগেট করে দিয়েছি। কার উপরে? যেমন হয়তো বাসায় কাজের মেয়ে আছে অথবা কাজের কোনো লোক আছে, তার সাথে ডেলিগেট করে দিয়েছি, সে এটা দেখভাল করে। যার ফলে বড় ধরনের বিপর্যয় হয়েছে আমাদের ক্ষেত্রে, যেটা প্রাণীকুলে হয় নাই। প্রাণীকুলে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত যেরকম ছিল এরকমই আছে। সেই বাঘের বাচ্চা বাঘই হচ্ছে, শিয়ালের বাচ্চা শিয়ালই হচ্ছে, মুরগির বাচ্চা মুরগি হচ্ছে, খুব বড় ধরনের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, যেখানে আমরা পরিবর্তন করছি, মুরগিকে পোল্ট্রি করে এখন আমরা মুরগি কিন্তু হাঁটে না। যেমন আমার ছেলে সহ, ছেলে যখন ছোট, আমরা মুরগি কিনতে গেলাম, তো তখন ওই পোল্ট্রি মুরগিগুলা জাস্ট একটা ইট দিয়ে একটা ব্যারিকেড করছে, যাতে ওরা বুঝতে পারে যে বাইরে যাওয়া যাবে না, ওরা চুপচাপ ওখানে দাঁড়ায় আছে। আবার ওখানে জবই করতেছে। আমার ছেলে অবাক হয়ে গেলো যে বাবা এখানে জব করতেছে, রক্ত করতেছে, ওরা কেন পালায় না? ওদের তো বাইরে রাখে নাই। তা আমি বললাম যে ওদের ব্রেনের মধ্যে পালানোর চিন্তাটাই নাই। ওরা ওদের বডি নিয়ে জাস্ট খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, একটু পর হয়তো তারের জবাইয়ের পালা। এই যে পোল্ট্রি করছে, এটা কিন্তু মানুষ করছে, কিন্তু ন্যাচারাল যে মুরগিগুলা সেগুলো কিন্তু আগের মতোই আছে, সেরকম দৌড়াদৌড়ি, লাফালাফি, উড়াল, সাঁতার, যা কিছু করার তারা করতেছে। এই যে মুরগি অথবা আপনার গৃহপালিত একটা বিড়াল, তারা প্যারেন্টিং করে। আপনি দেখেন বিড়াল ছানা সকালবেলায়, যদি শীতের সকাল হয়, টান টান করে বারান্দায় শুয়ে আছে, আর সবগুলা ছানা তাদের দুধ খাচ্ছে। কে কোনটা দুধ খাবে এটা যেন সিরিয়াল করা আছে, সব টান টান হয়ে শুয়ে খাচ্ছে। আবার এর মাঝখানে যেটা দুষ্ট, সে আবার একটু পাশের জনকে একটু খামসি দেয়, একটু পা দিয়ে খোঁচা দেয়, তখন সে ঘর করে আওয়াজ করে। এই দুষ্টামিটা যদি একটা লিমিট পর্যন্ত থাকে, বিড়াল কিছু বলে না, কারণ এই লিমিট পর্যন্ত দুষ্টামি সোশ্যাল হেলথের জন্য এটা ভালো। ইভেন আমরা ফ্যামিলিতেও বাচ্চারা যখন একে অপরে, এটা বলে খুনসুটি, একে অপরে এই খুনসুটি করে, এটা কিন্তু নির্দিষ্ট লিমিট পর্যন্ত অ্যালাউ করা উচিত। এমন করা উচিত, এই সাবধান, কথা বলবে না, টু শব্দ যেন না হয়, একটু লড়বে না। এটা বলে হেলিকপ্টার প্যারেন্টিং, যেটা আমাদের এই যে শিক্ষামন্ত্রী করে। দেখেন না শিক্ষামন্ত্রীকে নিয়ে কিরকম ট্রোল হইতেছে না শিক্ষামন্ত্রীকে নিয়ে, কারণ এটা তো তার দায়িত্ব না। সে তার সেট আপটা এরকম করবে যে একজন হেডমাস্টার এনাফ, একজন লোকাল ম্যাজিস্ট্রেট এনাফ এটা দেখভাল করার জন্যে। কেন মন্ত্রীকে ইসি নিয়ে নামতে হবে, হেলিকপ্টার নিয়ে নামতে হবে? এটা বলে হেলিকপ্টার প্যারেন্টিং। অর্থাৎ আমরা যদি হেলিকপ্টার প্যারেন্টিং করি, তাহলে বাচ্চারা কি হয়, দুর্বল হয়ে যায়, সে নিজে ডিসিশন নিতে পারে না, সে তখন ডিপেন্ডস করে রোবটের মতো। জি, আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, তাহলে এই যে প্যারেন্টিং থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে প্রাণীকুল করতেছে, বাট আমরা এটার দায়িত্ব দিয়েছি আমাদের বিভিন্ন সহায়ক শক্তির হাতে, যার ফলে ওরা বঞ্চিত হচ্ছে। একটা কথা বলা হয় না যে প্যারেন্টিং এর আগে তো বিয়ে নিয়ে আলোচনা করার দরকার ছিল। নিশ্চয়ই এখানে বিয়ে করেন না এরকম কেউ থাকতে পারেন, আছে নাকি কেউ? একটু হাত তুলবেন কাইন্ডলি। একজন পাওয়া গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইজন, আর কেউ আছে? আমরা একটু দেখে নেই, পারলে ছবি তুলে রাখলাম, পরে দাওয়াতের ব্যাপার আছে তো। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, শুক্রিয়া। একটু খেয়াল রাখেন আপনারা, যাতে দাওয়াতগুলো মিস না হয়। আচ্ছা, এখন প্যারেন্টিং এর শুরুতে হলো বিয়ে ছাড়া তো আর ফ্যামিলি হয় না, ফ্যামিলি ছাড়া প্যারেন্টিং এর প্রশ্নই আসে না। তো বিয়ে কি জানার জন্য একজন বিজ্ঞানী, উনি তো নর্মালি বিজ্ঞানী, দার্শনিক, ফিলোসফারের বিয়ে করে লেটে বা বিয়ে করে না, তো এরকম একজন বিয়ে শাদী করতেছে না সমাজ ছাড়া, শুধু বিজ্ঞান গবেষণা। তার বন্ধুরা বললো যে বেটা, তোর জন্য তো আমরা মুখ দেখাইতে পারি না, আই বুড়ো ঘরে বসে আছিস, তুই বিয়ে করস না, আমরা সবাই সিসি বলে যে তোর বন্ধু অমুক। তো তখন বন্ধুদের ঠেলায় সে বিয়ে করলো। এখন বিয়ে করার পরে সে বিজ্ঞানী ভুলে গেল বিজ্ঞান কি জিনিস, আসল জিনিস ভুলে গেছে। তো তাহলে বুঝতে পারছেন বিয়ে কিন্তু এত সহজ ব্যাপার না, ঠিক আছে না? নিশ্চয়ই একটা জটিল ব্যাপার, যদিও পবিত্র ব্যাপার, বাট একটা জটিল ব্যাপার অবশ্যই। এটা যদি সঠিক মতো ডিল করা না যায়, তাহলে অনেক ঝামেলা তৈরি হতে পারে। এই জন্যই বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, বিয়ে করো
যদি তোমার ভাইকে ভালো বউ জুটে, যেহেতু এখানে ভাইরা আছেন শুধু বউয়ের কথাই বললাম, বোনটা থাকলে তখন কিন্তু বউ জামাই দুটোই বলতে হয়। আচ্ছা, তাহলে তুমি সুখী। আর যদি না জুটে তাহলে তুমি বিশ্ববিখ্যাত দার্শনিক, কোনো লস নেই তো। এখন উনি যেহেতু বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন, এই কথাটা বলছেন, নিশ্চয়ই জীবন থেকে বলছেন, তাহলে তার জীবনের খবরটা কি একটু নেওয়া দরকার। ঘটনা হলো 2500 বছর আগে, সব তথ্য আমরা পাবো না, কিন্তু একটা তথ্য পাওয়া যায় যে একদিন সকালবেলায় সক্রেটিস তার ঘরের সামনে বসে আছেন রোদের মধ্যে। তো ওয়াইফ একটু পরে এসে বলতেছে যে বাজার থেকে আলু আর ডিম নিয়ে আসো, সকালে নাস্তা রেডি করতে হবে। উনি কানে শুনছেন কি শুনেন না বোঝা যায় নাই, উনি চিন্তা করতেছেন। তখন তার বই ছিল না, বই তখন আসে নাই, তখন মানুষ চিন্তা করতো। আবার ঘন্টাখানি পরে, কই এত করে বললাম এখন পর্যন্ত গেল না, লেট হয়ে যাচ্ছে। আবার বলে উনি অন্যর কাজ করতেছেন। আবার ঘন্টাখানি আসে পরে দেখা যে সক্রেটিস ওইভাবেই বসে আছে, ঠাই কোনো নড়াচড়া নাই। তখন মহিলা রেগে গেছেন, রেগে গিয়ে রাতের বেলায় যে পানিটা আনা রাখা ছিল, এটাকে বলে বাসি পানি। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের আনিস ভাইয়ের এলাকায় বলে বাসি পানি, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এই পানিটা কলসি সহ মাথার উপর ঢেলে দিস গপ গপ করে। এখন রাতের বেলায় এই ঠান্ডা বাসি পানি যদি মাথার উপর ঢেলে দেয়, পুরা পুরা কলসি, কি হইতে পারে? আপনি হলে কি করতেন? ভয়ঙ্কর খবর, দেখেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো সক্রেটিস কি করলেন? সক্রেটিস পানিটা কোনোভাবে ঝাড়ে মশা দিয়ে একটু পরিষ্কার হয়ে হাসি দিয়ে স্ত্রীর দিকে তাকাইলেন, তাকাই বললেন, সকাল থেকেই সে তর্জন গর্জন হচ্ছে, বুঝছিলাম কিছু বর্ষণ তো হবেই, মানে ধরে নিয়েছেন কিছু বর্ষণ হইতে পারে, বাট তার সাথে কিছু শিলাবৃষ্টিও থাকতে পারে, কিন্তু ভাগ্যিস কোনো শিলাবৃষ্টি নাই। অর্থাৎ উল্টা ধন্যবাদ দিলেন। কাকে দিলেন ধন্যবাদ? এই জন্যই তিনি বিশ্ববিখ্যাত দার্শনিক। জাস্ট একটা চমৎকার কনজুগাল লাইফ লিড করার জন্য দুইটা জিনিস দরকার, বেশি দরকার নাই, যেটা আল্লাহ রাসূলের জীবন থেকে আপনি পাবেন। এক নাম্বার হলো সবর, আর দুই নাম্বার হলো স্যাক্রিফাইস। সবর আর স্যাক্রিফাইস, এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনি একটা সুন্দর ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি করা সম্ভব। ব্যতিক্রম তো থাকতেই পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রীকে উনি শুধরাইতে পারেন নাই, ঠিক আছে না? এরকম ব্যতিক্রম থাকতেই পারে। এখন এই পৃথিবী কিন্তু অ্যাটম বোমায় ধ্বংস হবে না। এই পৃথিবী ধ্বংস হচ্ছে আমাদের অসভ্য আচরণের জন্য। এই এশিয়া মহাদেশে দুইটা দেশকে আমরা খুবই উন্নত দেশ মনে করি, একটা হলো জাপান আর একটা হলো কোরিয়া। বাট এই দুইটা দেশ কিন্তু ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে। কিভাবে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে আপনারা গ্রাফগুলো যদি দেখতে পারতেন, মানে পরিষ্কার আসতেছে না, সেটা হলো জাপানে বাম পাশে যে গ্রাফটা, সেখানে দেখা হয়েছে জাপানে প্রায় 10 লক্ষের উপরে ফ্ল্যাট পড়ে আছে, বাসা বাড়ি ফ্ল্যাট পড়ে আছে, যেগুলো মানুষ থাকে না। অর্থাৎ জনসংখ্যা কমতেছে তাদের। আগে বাড়ি ছিল, এখন সে বাড়িগুলা নাই। আমাদের নাই, সেটা গ্রামে গেলে দেখবেন যে অনেক বাড়ি ফাঁকা, সেটা অন্য জিনিস, তারা বিদেশে থাকে। কিন্তু ওরা বিদেশে থাকে না, ওদের মানুষই নাই। এই যে একটা গ্রাফ আপনি লক্ষ্য করছেন, উপরের যেটা সেটা হলো ডেথ রেট, অর্থাৎ মানুষ মৃত্যু, উপরেরটা হলো ডেথ রেট, মানুষ মৃত্যু, আর নিচেরটা লালটা হচ্ছে বার্থ রেট, মানুষের জন্মটা কমতেছে, দিন দিন কমতেছে। আর সবচেয়ে নিচে নীল যেটা, সেটা হলো ম্যারেজ রেট। বিয়ে বলতে নাই জাপানে, বিয়ে বলতে নাই, বিয়ে করে না তারা, বিয়েটাকে ভয় পায়। বিয়ে না করলে বাচ্চা হবে কিভাবে? বাচ্চা না করলে তাদের জনসংখ্যা কমবে, এবং সেই কমাটাই কমতেছে। যার ফলে এলান মাস্ক অত্যন্ত সচেতন, এই পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে ধনী মানুষ, উনি বলছেন যে জাপান উইল বি ডেড, জাপান মারা যাবে। যদি এই রেশিওটা চলতে থাকে তাহলে জাপানের মতো একটা সুন্দর দেশ ধ্বংস হয়ে যাবে, কারণ তার জনসংখ্যা থাকবে না। যার ফলে ওরা কিন্তু এখন ওদের যে রোল যেটাকে বলে ভিসা রোল, এটা শিথিল করেছে। বাংলাদেশিরা দলে দলে যাচ্ছে জাপান আবাদ করার জন্য, কারণ জাপান আবাদ করার জন্য কোনো মানুষ নাই, তরুণ বলতে নাই, সব বুড়া। তাহলে আল্লাহর বিধান না মানলে একটা সভ্যতা কিন্তু শেষ হয়ে যেতে পারে।
এখন আমরা আসি, যে শিশুটা আসলো, বিয়ে শাদী হয়ে গেল, একটা শিশু আসতেছে, এই শিশুর কি অবস্থা? এই শিশুদের বয়স যখন 9 সপ্তাহ, তখন হি ওর শি হ্যাজ ফিঙ্গারপ্রিন্ট। আমি আরেকজন ম্যানেজার সাহেবকে দেখলাম, বোধহয় এখানে আছেন, আরো অনেকেই থাকতে পারেন, আনিস ভাই সহ। জি জি, আলহামদুলিল্লাহ। তারা ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব বোঝেন, যে আসলে ব্যাংক থেকে টাকা তুলতে চাইলে অথবা জমি কিনতে চাইলে, জমি বিক্রি করতে চাইলে কিন্তু লাগে না? লাগে। বাট শিশুর বয়স যখন 9 সপ্তাহ, তখন মায়ের গর্ভে, তখন অলরেডি আল্লাহ তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন যে বেটা সামনে গিয়ে তো তোমার জমি কিনতে হবে, অথবা বিক্রি করতে হবে, অথবা টাকা তুলতে হবে, এই যে নাও দিয়ে দিলাম। কি একটা মহা পরিকল্পনা, মাশাআল্লাহ। কিন্তু সে তুলতে পারতেছে না, বা আমাদের আনিস ভাই তাকে অ্যাকাউন্ট করতে দেবে না, কারণ সে তো মায়ের পেটে এখনো। বাট রেডি হচ্ছে সবকিছু। আর তার বয়স যখন 10 সপ্তাহ, তখন সে পেইন ফিল করে। অর্থাৎ মা যদি, এটা কি বলে, পাতাকপি, আপনাদের এখানে কি বলে, পাতাকপি বলে না? পাতাকপি। মা যদি পাতাকপি খায়, এই পাতাকপির রসটা তার নাক দিয়ে শিশুর কাছে পৌঁছে, এটা তার কাছে পছন্দ না। যার ফলে অত্যাধুনিক আল্ট্রাসোনিক যন্ত্র দিয়ে দেখা গেছে এই সময় চেহারাটা একটু বিকৃত হয়ে যায়। সেজন্য বলতে চাই যে কে রান্না করেছে আজকে, সব হাবি জাবি লাঠি মেরে হাড়ি কাঠি সব ভেঙে ফেলো, এরকম একটা ভাব। কিন্তু সে তো মায়ের পেটে, লাঠি মারতে পারতেছে না, লাঠি কিন্তু মারে। এটা মা যারা, তারা ভালো বোঝে।